জয় মূল্যবাসী স্যার, আমরা এখন এসেছি আমাদের সর্বভারতীয় এসসি এসটি ওবিসি এবং মাইনরিটিদের যে ডাক্তার, নার্স এবং এই ডাক্তারি কাজের সাথে যুক্ত যারা রয়েছেন সারা ভারতবর্ষে, তাদেরই একজন সিইসি মেম্বার মাননীয় ডক্টর রবীন নস্কর স্যার। নমস্কার। আমরা আজকে এখানে মূল্যবাসিকতার তরফ থেকে স্যারের কাছে আমরা কিছু সাংগঠনিক বিষয়ে জানতে চাইব। ইম্পার রাজ্য অধিবেশন আছে পশ্চিমবঙ্গে এবং দক্ষিণ 24 পরগনা জেলার দক্ষিণ বারাসাতে। তো আমরা স্যারের কাছে 26শে নভেম্বর যে ইম্পার 26শে অক্টোবর যে এই দক্ষিণ বারাসাত, দক্ষিণ 24 পরগনা এবং পশ্চিমবঙ্গের ইম্পার রাজ্য অধিবেশন, আমরা সেই ব্যাপারেই একটু ডক্টর রবীন নস্কর স্যারের সাথে একটু আলোচনা করব। কেমন ভাবে এই ইম্পার চলছে, কিভাবে ইম্পার কাজ হচ্ছে। স্যার নমস্কার। নমস্কার স্যার, আপনারা 26শে অক্টোবর 2025 রবিবার রাজ্য অধিবেশন করছেন ইম্পার। হ্যাঁ, একটু এই সম্বন্ধে সংক্ষেপে বলুন। অ্যাকচুয়ালি এটা হচ্ছে ইম্পা, ইন্ডিয়ান মেডিকেল প্রফেশনাল অ্যাসোসিয়েশন, তার 12তম রাজ্য অধিবেশন আমাদের এখানে আছে। 2013 সালে এই ইম্পা সংগঠনটা তৈরি হয়। বোট ক্লাব দিল্লিতে যে আছে সেখানে এটা 2013 সালে হয়। এটা রেজিস্টার্ড অর্গানাইজেশন। এটা ইন্ডিয়ান মেডিকেল প্রফেশনাল অ্যাসোসিয়েশন অ্যাকচুয়ালি শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ওবিসি এবং এদের থেকে যারা কনভার্টেড আছে, মাইনরিটিস আছে, মুসলিম, খ্রিস্টান, শিখ, বুদ্ধিস্ট, জৈন, লিঙ্গায়েত, যত মানে মাইনরিটি আছে এবং যাদের ডিএনএ এই এসসি এসটি যাদের ডিএনএ এবং এদের থেকে ধর্মান্তরিত যেসব, তারা সবাই যারা এই দেশের মূল নিবাসী আছে, যারা ইন্ডিজেনাস পিপল, তো তাদের নিয়ে এই সংগঠনটা বামশেখ এবং যে মাদার অর্গানাইজেশন ব্যাকওয়ার্ডস অ্যান্ড মাইনরিটিস কমিউনিটিস এমপ্লয়িজ ফেডারেশন, তো এর একটা অন্যতম অফশুট অর্গানাইজেশন। এই অর্গানাইজেশনটা অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, আয়ুর্বেদ, ইউনানি, ভেটেরিনারি, টেকনিশিয়ান, নার্স, সমস্ত এর সঙ্গে জুড়ে থাকা যারা, হ্যাঁ, ডাক্তার প্রফেশনের সঙ্গে জুড়ে সবাইকে সংগঠিত করার জন্যে, সংগঠিত করে এবং এদেশের মূল্যবাসী সমাজে যে হক অধিকার আজকের আমরা ফিরে পাচ্ছি না, সেই তার বিরুদ্ধে অধিকার ফিরে পাওয়ার জন্য এবং আমাদের আলটিমেটলি এদেশের মূল্যবাসী সমাজের আজাদির লক্ষ্যে এই সংগঠন সহযোগিতা, মানে মাস্টার অর্গানাইজেশনকে সহযোগিতা করার জন্য মূল্যবাসী নায়ক মামুন মেশরামজি আমাদের এই অর্গানাইজেশনটা নির্মাণ করেছে। তো তারই 12তম রাজ্য অধিবেশন আমাদের দক্ষিণ বারাসাতের সুদর্শন কমপ্লেক্সে 26শে অক্টোবর এটা হতে চলেছে। 26শে অক্টোবর। 26শে অক্টোবর। স্যার, এখানে একটু বলি যে আপনারা কি কি বিষয়ের উপরে আলোচনা করবেন, অধিবেশনটা হবে? এটা তো এমনি সিএসএমই বলে আর কি, এই যেগুলো প্রোগ্রামগুলো চলে, এটা আমাদের সোশ্যাল এডুকেশন। আচ্ছা, শুধুমাত্র মেডিকেল এডুকেশন না, মেডিকেল এডুকেশনের সমস্যা এবং সেই সঙ্গে আমাদের সামাজিক, যে আমরা সামাজিক সমস্যা হচ্ছে আমাদের সবচেয়ে বড় সমস্যা। হ্যাঁ, তো সেই সামাজিক যে সমস্যা, সেই সমস্যায় 2000 বছর ধরে দেশের মূল্যবাসী সমাজ বিচারধারায় যে বঞ্চিত হয়ে এসেছে এবং তার ফলে পুরো সামাজিকভাবে এবং অধিকার বঞ্চিত হচ্ছে। তো তার জন্য সামাজিক এডুকেশনটা সবচেয়ে বেশি দরকার। এটা আমাদের সমাজের সবচেয়ে সেইভাবে সেই বিচারধারার সঙ্গে, সেই চিন্তা ভাবনার সঙ্গে, সেই সামাজিক জ্ঞানে সমৃদ্ধ না হওয়ার কারণে আমরা এদেশে আজও গোলাম হয়ে আছি। তো সেই বিষয়ের উপরে আমাদের আলোকপাত করার জন্য এখানে আমাদের বিষয়, এই যে পমফ্লেট দেখছেন, এই লিফলেটটা, এটা হচ্ছে ইন্ডিয়ান মেডিকেল প্রফেশনাল অ্যাসোসিয়েশনের আমাদের রাজ্যের এবছরের লিফলেট। তো সেই লিফলেটে আমরা কিন্তু বিষয় পরিষ্কার করে দিয়েছি। আচ্ছা, সেই বিষয়ে আছে প্রথম যে
বিষয়টা, সেটা হচ্ছে যে সমাজে 10 জন ডাক্তার, 20 জন ইঞ্জিনিয়ার, 30 জন উকিল আছে, সেই সমাজের উপর কেউ কখনো খারাপ দৃষ্টিতে দেখতে পারবে না। আচ্ছা, মানে এটা প্রথম বাবা সাহেব আম্বেদকর বলেছিলেন। কিন্তু আমাদের সমাজে হাজার ডাক্তার, লক্ষ ডাক্তার, লয়ার, ইঞ্জিনিয়ার হওয়া সত্ত্বেও আমাদের সাংবিধানিক অধিকারটুকু, আমাদের তো নতুন অধিকার ফিরে পাওয়া তো দূরের কথা, সাংবিধানিক অধিকারটুকু চলে যাচ্ছে। তো এই প্রথম বিষয়। দ্বিতীয় হচ্ছে নিট ইজ চিট। এই সত্য নিটের বিস্তৃত ভ্রষ্টাচার থেকেই প্রমাণিত। নিট আপনারা দেখতে পাচ্ছেন যে গতবারে স্যার এটা cheating। নিটটার একটু পুরো নামটা বলুন। ন্যাশনাল এন্ট্রান্স এলিজিবিলিটি টেস্ট। এটা সর্বভারতীয় একটা টেস্ট। এটা প্রাইভেট, সরকার একটা প্রাইভেট সংস্থার হাতে দিয়েছে, এবং সেই সংস্থাটা হচ্ছে মানে তারা অলরেডি চিটার সংস্থা, তাদের হাতে দিয়েছে। স্যার এইটাই তো প্রবেশিকা, ডাক্তারদের প্রবেশিকা পরীক্ষা, এইটাই তো? একদম একদম। আচ্ছা, মেডিকেল এমবিবিএস, হ্যাঁ। এমবিবিএস এন্ট্রান্স হয়, সেই এন্ট্রান্সে সারা ভারতে ন্যাশনাল পরীক্ষা। আচ্ছা। সেই পরীক্ষাটাই একটা প্রাইভেট চিটিং সংস্থার হাতে দেওয়া হয়েছে, এবং তারা চিট করছে। এবং আমাদের মূলত এদেশের এসসি, এসটি, ওবিসি এবং কনভার্টেড মাইনরিটিরা, তারা এখানে বঞ্চিত হচ্ছে। আচ্ছা, হ্যাঁ, ওরা যারা আজকের এদেশের যারা শাসক গোষ্ঠী আছে, যেমন ব্রাহ্মণ শ্রেণী মূলত, যাদের ডিএনএ R1A1, তো হ্যাঁ। তারাই মূলত এখানে সুবিধাভোগী হচ্ছে, এবং কোটি কোটি টাকা, লাখ লাখ টাকা নিয়ে এখানে খেলা চলছে, এবং তারা ওদের নিজেদের মধ্যে এই সিটগুলো বিক্রি করে দিচ্ছে। ফলে আমাদের সমাজের ছেলেপুলেরা এখানে কিন্তু সেখানে ঢুকতে পারছে না। তো মেরিটের জায়গা, সেখানে লড়াই হচ্ছে না, টাকা পয়সার লড়াই হচ্ছে, এবং সেই সঙ্গে বর্ণবাদী যারা, হ্যাঁ, ব্রাহ্মণ শ্রেণী, তারা মূলত এখানে সুবিধাভোগী হয়ে যাচ্ছে। তো এটার জন্য আমাদের এটা নিয়ে বিস্তৃত আলোচনা হবে এখানে। তৃতীয় হচ্ছে 1992-তে ওবিসি সংরক্ষণের উপর অসাংবিধানিকভাবে ক্রিমিলিয়ার লাগানো, এবং 2024 সালে এসসি, এসটি সংরক্ষণের উপর অসাংবিধানিকভাবে ক্রিমিলিয়ার লাগিয়ে নিজেদের মধ্যে বর্গীকরণ করার পিছনে ষড়যন্ত্র, কারণ, দুষ্পরিণাম এবং উদ্ধারের উপায়। স্যার এই জায়গায় একটু বলি, মেসাম সাহেব সারা ভারতবর্ষে ওবিসি সহ সমস্ত জাতি আধারিত জনগণনা করতে বলছে। এই বিষয়টা কি আপনার ওই সাবজেক্টের মধ্যে রয়েছে? হ্যাঁ হ্যাঁ, সমস্ত মানুষের, আমাদের তো ব্রিটিশ পিরিয়ডে সম্ভবত 1931 লাস্ট জাতি আধারিত জনগণনা হয়। এসসি, এসটি, ওবিসি সমস্ত অন্যান্য যে ধর্মীয় বর্গীকরণ মানুষ আছে, এবং ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, সবের সংখ্যাটা আমরা জানতে পারবো, তাদের স্ট্যাটাস জানতে পারবো, তাদের চাকরির অবস্থা, সামাজিক অবস্থা, সমস্ত। এটা তো আমাদের দরকার। হ্যাঁ, মানে দেশের কুত্তার গণনা হচ্ছে, হ্যাঁ, ইজরার গণনা হচ্ছে, হাঁস মুরগি গণনা হচ্ছে, জানোয়ার, পাখি পক্ষীদের গণনা হচ্ছে, আর একটা মানুষ, একটা দেশের মূল সম্পদ যে, তো সেই তাদের গণনা হচ্ছে। এটা লজ্জার বিষয়। তো এটা মেসরামজি এটা ইস্যু তুলেছে। এখানে সবচেয়ে বেনিফিটেড হবে যারা আমরা 2000 বছর ধরে তো মানে অধিকার বঞ্চিত হচ্ছি, সামাজিক ভাবে, অর্থনৈতিক ভাবে, সমস্ত রাজনৈতিক ভাবে আমরা অধিকার। তো সেইটা ইস্যু এখানে আমরা 1990 সালে, 99 সালে যে আমাদের গণনা হয়েছিল না, আমাদের জাতি আধারিত জনগণনা হয়েছে, মন্ডল কমিশনের সময় একটা হয়েছিল। তো তখনও বোঝা গেছিল যে আমরা কতটা পিছিয়ে আছি, আমাদের পিছিয়ে রাখা হচ্ছে মূলিবাসী সমাজকে। এবং কেবলমাত্র 3% যে ব্রাহ্মণ আছে, তারা সমস্ত প্রায় 97% সমস্ত আমাদের সামাজিক, রাজনৈতিক এবং চাকরিগত যে সুবিধা, সেগুলো সব ভোগ করছে। তো সেটা আমাদের যদি জাতি আধারিত জনগণনা হয়, তো তাহলে আমরা জানতে পারবো, তাহলে আমাদের সমাজের মানুষ সেখানে বুঝে যাবে যে সংখ্যানুপাতে প্রতিনিধিত্ব হচ্ছে কিনা। আচ্ছা আচ্ছা, তখনই তারা মুভমেন্ট করতে পারবে, তাদের অধিকারটা বুঝে যাবে যে অধিকার নেই। একটা মুসলিমের বিদেশি, তারা আর্য শ্রেণী, তারা আমাদের সমস্ত অধিকার আছে। তো এই হচ্ছে 3 নম্বর বিষয়। 4 নম্বর হচ্ছে ইভিএম মেশিনকে সমাপ্ত করে দেওয়া আবশ্যক। ইভিএম কে মানুষ এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে হ্যাক করা যায়। অ্যালান মাস্ক এর এই বক্তব্যের উপর গভীর চর্চা। অ্যালান মাস্ক যে সবচেয়ে বড় আমেরিকার টেকনোলজি সবচেয়ে, যার
আকাশে অর্ধেক স্যাটেলাইট বোধহয় তার, সারা বিশ্ব তার এছাড়া অচল হয়ে যাবে। তো তিনি বলছেন যে ইভিএম কে সমাপ্ত করে দেওয়া উচিত, কারণ এখানে এর মাধ্যমে হ্যাক করা যায়। এবং ভারতবর্ষের ইভিএম হ্যাক করে 2004, 2009, 2014, 2019, 2024 পর্যন্ত এখানে ইভিএম হ্যাক করে এই সুপ্রিম কোর্টের রায় রয়েছে, আপনারা তো জেনে থাকবেন, এই বিষয়ে আলোচনার মধ্যে আছেন। 8 অক্টোবর 2013 যে সুপ্রিম কোর্টের রায় রয়েছে, সেটা হচ্ছে ডক্টর সুব্রমণিয়াম কেস করেছিলেন। তো সেখানে ইভিএম এ ঘোটালা হয়, সেটা উনি দেখিয়ে দিয়েছিলেন। তারপরে মেসরামজির রায় রয়ে পেপার ট্রেল যেটা আছে, 24শে সেপ্টেম্বর 2017-তে মেসরামজির কেসে জেতেন, তারপরে ভিভিপ্যাট আজকে লেগেছে। তো কিন্তু দুঃখের বিষয় যে আজকের ম্যাচিং করা হচ্ছে না, ইভিএম এর সংখ্যা আর পেপার ট্রেলের সংখ্যা, এটা ম্যাচ করলে তবে তো ষড়যন্ত্রটা ধরো। তো এই ষড়যন্ত্র শাসক গোষ্ঠী আবার ষড়যন্ত্র করেছে, তো সেখানে ওরা ম্যাচ করানো হবে না। আর এই জায়গাটায় এই যে ইভিএম, মেসরামজি তো বলছেন ইভিএম বাতিল করে ব্যালট পেপার দিয়েছো, আপনারা ইম্পার তরফ থেকে কি ইনফরমেশন দেবেন? আমরা তো ব্যালট পেপারই তো আমরা ফ্রি ইলেকশন সংবিধানে আছে যে ফ্রি, ফেয়ার অ্যান্ড ট্রান্সপারেন্ট ইলেকশন দরকার। তো ইভিএম এ যদি ফ্রি, ফেয়ার অ্যান্ড ট্রান্সপারেন্ট ইলেকশন সম্ভব না হয়, তাহলে তো বাদ দিতেই হবে অবশ্যই। মেসরামজি বলছে যে আমরা পরের বারের ইলেকশনে যদি ইভিএম মানে ব্যালট পেপার না ব্যবহার করা হয়, তাহলে আমরা ইভিএম মেশিন ভেঙে দেওয়া সারা দেশে। আমরা তো গণতন্ত্র বিরোধী যে জিনিস, দেশ বিরোধী সেটা। অবশ্যই। তো দেশ বিরোধী যে জিনিসের রেখে তো লাভ নেই। তো মেসরামজি সারা দেশে ভান্ডাফোড় অভিযান করেছে দুবার, ইভিএম ভান্ডাফোড়। তো এ ভেঙে দেওয়া উচিত। এবং পেপার আমাদের যে ব্যালট পেপার, সেখানে আমরা চাক্ষুষ দেখতে পাচ্ছি ফ্রি, ফেয়ার অ্যান্ড ট্রান্সপারেন্ট ইলেকশন, সেটা আমাদের দরকার, এটা খুবই দরকার। এখানে এই এতগুলো ইলেকশন, এখানে শাসক গোষ্ঠী তারা এটাকে ব্যবহার করতে পেরে আমাদের উপরে যতই যে আইন কানুন যেগুলো করতে পারছে না, এগুলো সব এর ফলেই করতে পারছে। মানে ইভিএম এ ভোট চুরি করে ইভিএম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে কনস্টিটিউয়েন্সি আপনি জেনে থাকবেন, 1,87,000 ভোট বেশি বারাণসী। তো প্রধানমন্ত্রী কেন্দ্রে সে যদি ভোট এখানে কারচুপি করে সে যেতে, তো সারা দেশ তো বাকি, তো আর কার বলার কিছু নেই। তো এটাও আমাদের অবশ্যই দরকার। 4 নম্বর, সাংবিধানিক সংরক্ষণের উপরেই বিতর্ক কেন? শুধু এটা নিয়ে আজকে সারা দেশে এখন এই একটা বিষয় নিয়ে তারা চর্চা করছে, সাংবিধানিক সংরক্ষণ। এখানে সাংবিধানিক সংরক্ষণ বহু ডিবেট হয়েছে, বহু হয়েছে, তারপরে এই সমস্ত সংরক্ষণের ব্যবস্থা হয়েছে। অ্যাকচুয়ালি সংরক্ষণ তো নয়, এটা প্রতিনিধিত্ব, সংখ্যানুপাতে প্রতিনিধিত্ব। SC ST দের সংখ্যা হচ্ছে 22.5%, তাদের 22.5% প্রতিনিধিত্ব থাকবে। ওবিসিদের সংখ্যা 52%, তারা 52% প্রতিনিধিত্ব থাকবে। ব্রাহ্মণের সংখ্যা 3%, তারা প্রতিনিধিত্ব 3% নেবে। স্যার, আপনাদেরকে একটু বলি যে আমাদের পশ্চিম বাংলায় 30% প্রায় মুসলিম রয়েছে এবং সারা ভারতবর্ষে 15% মুসলিম রয়েছে। এই বিষয়ে আপনাদের ইম্পার চিন্তা ভাবনা কি? তো মুসলিম যদি আমার রাজ্যে 30% থাকে, আমাদের যখন সরকার আসবে, আমরা 30% তাদের সমস্ত রাজনৈতিক, শৈক্ষণিক এবং চাকরিগতভাবে সমস্ত তাদের প্রতিনিধিত্ব দেবো। আচ্ছা, আর তারা তো আমাদেরই ডিএনএ, তাদের একই LCM দেশের মূল্যবাসী, তারাও অধিকার বঞ্চিত হয়ে আছে, তাদের কোনো কিছু অধিকার দেওয়া নেই। অধিকার দেওয়া নেই, শাসক গোষ্ঠী জানে এরা আমাদের থেকে ধর্মান্তরিত, আমাদের ডিএনএ ওদের ডিএনএ এক, ওদের টাইটেল আমাদের টাইটেল এক, মন্ডল, সর্দার, গায়েন, মিস্ত্রি, হালদার, এই তো তাদের টাইটেল। চ্যাটার্জি, ব্যানার্জি, মুখার্জি, গাঙ্গুলি তো নেই তাদের, না, আমাদেরই তো মূল্যবাসী সমাজ। তো তাদের অধিকার দরকার আছে। আমাদের তো কেন্দ্রে যদি 15% হয়, তো কেন্দ্রে 15% তাদের প্রতিনিধিত্ব অবশ্যই হবে। এই তো মেসরামজি বারবার বলছে। তো সবার প্রতিনিধিত্ব যদি সমান থাকে, এটা সুবিধা কি? এটা গণতন্ত্রের প্রাথমিক ক্রাইটেরিয়া। সুবিধা হচ্ছে কি, আমার বাড়িতে যদি একজন চাকরি করে, তাহলে আমি যদি চাকরি করি, তাহলে আমার পরিবার তো বেনিফিটেড হবে। অবশ্যই। তো আমার সমাজের মানুষ যদি প্রতিনিধিত্ব পায়, তবে তো আমার সমাজের বেনিফিটেড হবে। তো আর একজন আর বাড়িতে যদি চাকরি হয়, আমার বাড়ির বেনিফিটেড হবে কি? না, হবে কখনোই সম্ভব না। তাহলে সবার প্রতিনিধিত্ব দরকার। তো গণতন্ত্রের এটাই নিয়ম হচ্ছে যে সংখ্যানুপাতে প্রতিনিধিত্ব, সবাই ডেভেলপ করুক, একটা সংখ্যার মানুষ তারা ডেভেলপ করবে, তাদের উন্নতি হবে, সমস্ত কিছু অধিকার সুবিধা ভোগ করবে। আর একটা আপনাকে ছোট্ট প্রশ্ন করি
সারা পশ্চিম বাংলা সহ সারা দেশে শিক্ষা ব্যবস্থা মানে স্কুল বেসরকারীকরণ করা হচ্ছে, একদম। কলেজ বেসরকারীকরণ করা হচ্ছে, এই বিষয়টা যদি একটু সংক্ষেপে বলেন। এটা হচ্ছে শিক্ষাই জাতির মেরুদণ্ড। এ তো সবসময় স্কুলেও পড়াতে হ্যাঁ। হতো, শিক্ষাই জাতির মেরুদণ্ড শুধু না, আগে হচ্ছে ব্যক্তির মেরুদণ্ড। অবশ্যই। যদি ব্যক্তির মেরুদণ্ড শক্ত থাকে তাহলে জাতির মেরুদণ্ড শক্ত হবে। হ্যাঁ। আর জাতির মেরুদণ্ড যদি শক্ত হয় দেশের মেরুদণ্ড শক্ত হবে, দেশের মেরুদণ্ড শক্ত হয় দেশ ডেভেলপ করবে। কিন্তু শিক্ষা ব্যবস্থাকে যদি আমি পঙ্গু করে দিতে পারি, একটা কথা আছে না, যদি তুমি কোনো দেশকে পদাতলে রাখতে চাও, তাকে যদি তার উপরে দিয়ে বহু বছর শাসন করতে চাও, তাহলে সেই সমাজের মানুষকে আগে শিক্ষা থেকে বঞ্চিত করো। এই শাসক গোষ্ঠীর চরম ষড়যন্ত্র এবং এই যে সরকারি প্রতিষ্ঠানগুলো আছে এগুলোই সমস্যা হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, এগুলো বন্ধ করে দিচ্ছে, বেসরকারি গুলো গজে গজে উঠছে। প্রচুর ওর মালিকও ব্রাহ্মণ এবং তথা শাসক গোষ্ঠী, এবং ওর যারা বেনিফিটেড হবে, যেখানে যারা পড়বে ওই যে লাখ লাখ টাকা দিয়ে, সে ওই সমাজের মানুষ ওখানে ভর্তি হবে, তারাই শিক্ষা দীক্ষা অর্জন করবে। আর সরকারি স্কুলগুলোতে যেহেতু ফ্রি এডুকেশন পাওয়া যায়, কম পয়সা এডুকেশন পাওয়া যায়, সেইগুলোতে আমাদের ছেলেপুলেরা ভর্তি হয়, তো তারা বঞ্চিত হবে। তো বঞ্চিত হলে আমাদের মূল্যবাসী সমাজ অধিকার বঞ্চিত হয়ে যাবে। আমাদের তো দেশ তো আমাদের জাতি, আমরা এই দেশের, তো আমাদের যদি বিদেশি শাসক তারা শাসন করতে সুবিধা হয়। একটু এই বিষয়ে বলুন যে আপনি এই অধিবেশনের মাধ্যমে আমাদের এসসি এসটি ওবিসি মাইনরিটিদের কি বার্তা দিতে চাইছেন? আমাদের এটাই বার্তা, আমাদের মূল্যবাসী নায়ক যে বার্তা দিতে চাইছে যে এর মধ্যে জনজাগৃতি, তো সোশ্যাল এডুকেশন, এর মধ্যে জনজাগৃতি, আমরা অধিকার বঞ্চিত হচ্ছি, কিভাবে হচ্ছে, কারা বঞ্চিত করছে, কিভাবে বঞ্চিত করছে, এবং আমরা সেখানে আমরা যদি জাগ্রত হই এবং যারা অধিকার বঞ্চিত করছে, মানে যারা শত্রু আমাদের শত্রুতা করছে, হ্যাঁ, তো শত্রুকে যদি আমি আইডেন্টিফাই করতে পারি, সঠিকভাবে সঠিক শত্রু নির্ধারণ করতে পারি, তার বিরুদ্ধে আমাদের আন্দোলন করতে হবে। শিক্ষিত হও, সংগঠিত হও, সংঘর্ষ ছাড়া তো কোনো আজাদি হয় না, অধিকার পাওয়া যায় না। জন আন্দোলন যেটা, তো সেই জন আন্দোলনের পথে মানুষকে জাগ্রত করা, তো এটা তো নন পলিটিক্যাল, নন রিলিজিয়াস, নন এজিটেশনাল সংগঠন। অবশ্যই। তো এ তো ডাইরেক্টলি এজিটেশন না করতে পারবে না, হ্যাঁ, সংঘর্ষ করতে পারবে না, পলিটিক্যালি ইয়ে করতে পারবে না। তো সেই জন্য সমাজকে জাগ্রত করা, যেহেতু বুদ্ধিজীবী বর্গ, আমরা সমাজকে জাগ্রত করছি এবং লড়াই করা, আন্দোলন করার জন্য তো আমাদের ভারত মুক্তি মোর্চা, বহুজন ক্রান্তি মোর্চা, এরা তো লড়াই করবেই, মাঠে নেমে লড়াই করবে। তো আমাদের যারা ইনফ্লুয়েন্সিয়াল, সামাজিক ইনফ্লুয়েন্সিয়াল, অর্থনৈতিক ভাবে মানে সমাজের ক্রিম যারা, তো আমরা এখান থেকে সমাজকে জাগ্রত করে তৈরি করে দেব এবং অর্থনৈতিক ভাবে ব্যাকিং করব, পে ব্যাক টু সোসাইটি। তো এই যে ক্রিম সোসাইটি, 10 জন ডাক্তার, 20 জন ইঞ্জিনিয়ার, 30 জন লয়ার, এরা হচ্ছে ক্রিম সোসাইটি এবং বুদ্ধিজীবী বর্গ। এই বুদ্ধিজীবী বর্গ অ্যাকচুয়ালি লিড করতে গেলে বুদ্ধিজীবী বর্গ লাগে। অবশ্যই। তো অবশ্যই তারা সঠিক সমস্যা, তারা দিশা দেবে সমাজকে, সঠিক সমস্যা, ঠিক বেঠিক, সত্য মিথ্যা, ভালো মন্দ, এটা তারাই জাজমেন্ট করতে পারবে, ন্যায় অন্যায়, তাই না? তো তারাই যদি মানে লিডিং করে, তাহলে সমাজে তারা কিন্তু দিশা দেখাতে পারবে এবং রিয়েল রিপ্রেজেন্টেশন, রিয়েল লিডারশিপ দরকার। তো রিয়েল লিডারশিপ যদি হয়, রিয়েল সমস্যার সমাধান হবে। তার বেসিসে যদি আমরা জন আন্দোলন করি, তাহলে আমরা মূল লক্ষ্যকে আমরা টার্গেট করতে পারবো, হ্যাঁ, মূল শত্রুকে মূল লক্ষ্যকে টার্গেট করতে পারবো এবং জন সমাজকে আমরা সেইভাবে জাগ্রত করতে পারবো। সেই জন্য ইম্পাকে সেইভাবেই ব্যবহার করা হচ্ছে যে আমরা সমাজকে জনজাগৃতি এবং সঠিক সমস্যা মানুষের সামনে তুলে ধরো, তাহলে তারা আন্দোলনকে এগিয়ে চলে যাবে এবং জন আন্দোলনের মাধ্যমে আমরা আলটিমেটলি এদেশের মূল্যবাসী সমাজের আজাদি যেটা, সেটা। ঠিক আছে স্যার, ধন্যবাদ আপনাকে মূল্যবাসী কথার তরফ থেকে। আপনি যে সমাজকে বার্তা দিলেন এর জন্য অভিনন্দন এবং ধন্যবাদ জানাই, এবং জনসাধারণকে
এই বিষয়ে সচেতন হওয়ার জন্য ডাক্তারবাবু যে পথ বললেন, সেটা আশা করি আপনারাও এই আন্দোলনের সাথে, জাগৃতির সাথে সংযুক্ত হবেন। ধন্যবাদ। জয় মুল্লিবাসী। ধন্যবাদ মূল্যবাসী কথাকে, যারা চ্যানেলের মাধ্যমে আপনারা তো সারা দেশে জাগৃতি তৈরি করছেন, আমরা তো সংক্ষিপ্তভাবে এলাকায় করছি, কিন্তু আপনারা একটা নেটওয়ার্ক মানে ইন্টারন্যাশনাল, হ্যাঁ। সোশ্যাল মিডিয়া আজকে ইন্টারন্যাশনাল, এর মাধ্যমে আপনারা এই যে প্রচেষ্টা চালাচ্ছেন, তাই জন্য আপনাদের চ্যানেলকেও অশেষ ধন্যবাদ। জয় ধন্যবাদ মুল্যবাসী। স্যার। জয় মুল্লিবাসী।